লুইস স্ট্রাকচার ড্র করতে আমরা শিখেছি নাম্বার অফ ইলেকট্রনস কাউন্ট করে কোনো মলিকিউল বা আয়নের ইন কানেকশন উইথ দ্যাট আমরা একটা ফেনোমেনা নিয়ে ডিসকাস করব। তার নাম হলো, ইংলিশে তাকে বলে রেজোনেন্স, অ্যান্ড ইন বেঙ্গলিতে রেজোনেন্স। তো দ্য ফেনোমেনা অফ রেজোনেন্স ওয়াজ ফার্স্ট পুট ফরওয়ার্ড বাই হাইজেনবার্গ। এই কনসেপ্টে কি বলছে যে যখন একটিমাত্র লুইস স্ট্রাকচারের বদলে একাধিক লুইস স্ট্রাকচারের সাহায্যে কোনো মলিকিউল বা কোনো স্পিসিসকে এক্সপ্রেস করা যায় বা তার সেই স্ট্রাকচারের সাহায্যে তার সমস্ত ধর্মকে প্রকাশ করা সম্ভব হয়, তখন সেই ফেনোমেনাকে বলা হয় রেজোনেন্স। আর ওই স্ট্রাকচারগুলোকে আমরা বলছি ক্যানোনিক্যাল স্ট্রাকচারস বা রেজোনেটিং স্ট্রাকচারস। এখন দেখো, ওজোন মলিকিউলের তিনটে স্ট্রাকচার আমি এখানে ড্র করেছি। ওজোন মলিকিউল তিনটে অক্সিজেন নিয়ে গঠিত। তো দেখতে পাচ্ছি না, এ লেটার দিয়ে যে স্ট্রাকচারকে আমরা চিহ্নিত করেছি সেখানে অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড এবং অক্সিজেন অক্সিজেন সিঙ্গল বন্ড দুটোই রয়েছে। নাম বি স্ট্রাকচারও তাই, কিন্তু সি স্ট্রাকচারে আমরা ডটেড লাইন দিয়ে এক্সপ্রেস করেছি, অর্থাৎ দেখা যাচ্ছে যেন দুটো ও বন্ডেই খানিকটা করে ডাবল বন্ড ক্যারেক্টার রয়েছে। তো বেসিক্যালি ও ডাবল বন্ডের যে বন্ড লেন্থ 121 পিকোমিটার এবং ও সিঙ্গল বন্ডের বন্ড লেন্থ 148 পিকোমিটার। কিন্তু আমরা যে স্ট্রাকচারটা পাচ্ছি, এক্সপেরিমেন্টালি ভেরিফাইড যে বন্ড লেন্থ আমরা পাচ্ছি অক্সিজেন অক্সিজেন বন্ড লেন্থ ইন ওজোন মলিকিউলে, সেটা হচ্ছে 128 পিকোমিটার। অর্থাৎ সেটা সিঙ্গল বন্ড ও সিঙ্গল বন্ডের বন্ড লেন্থের সাথেও ম্যাচ করছে না, ও ডাবল বন্ডের বন্ড লেন্থের সাথেও ম্যাচ করছে না। হোয়াটস দ্য রিজন? রিজন হচ্ছে এটাই যে অ্যাকচুয়াল স্ট্রাকচার ইজ ইন বিটুইন অফ অল দ্য কন্ট্রিবিউটিং স্ট্রাকচারস, এবং ওই অ্যাকচুয়াল স্ট্রাকচার সি কে আমরা বলবো রেজোনেন্স হাইব্রিড। সেটা কিভাবে হচ্ছে? জাস্ট মুভমেন্ট অফ ইলেকট্রনস। কিভাবে মুভমেন্ট অফ ইলেকট্রনস? মানে লোন পেয়ারগুলো বন্ড পেয়ার হচ্ছে, আবার কখনো বন্ড পেয়ার্স আর বিকামিং লোন পেয়ার। সো অ্যাকচুয়ালি শিফটিং অফ ইলেকট্রন। তাহলে এই যে রেজোনেটিং স্ট্রাকচার, এই রেজোনেটিং স্ট্রাকচারকে লেখার বা তার কতগুলো রুলস রয়েছে। রুলসটা কি? নাম্বার 1 হচ্ছে পজিশন অফ অ্যাটমস উইল বি সেম, অর্থাৎ পরমাণুগুলোর অবস্থান একই থাকবে। পজিশন অফ ইলেকট্রনস ডিফার, ইলেকট্রনের পজিশন চেঞ্জ হচ্ছে, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে। সেম নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন, টোটাল যে আনপেয়ার্ড ইলেকট্রন তার সংখ্যা একই থাকছে। ইলেকট্রনের অবস্থান পৃথক, ক্যানোনিক্যাল গঠনসমূহের শক্তি প্রায় সমান। এনার্জি অফ অল দ্য কন্ট্রিবিউটিং স্ট্রাকচারস আর নিয়ারলি সেম, অর্থাৎ প্রায় সমান ওদের এনার্জি ভ্যালু। ক্যানোনিক্যাল স্ট্রাকচারগুলো যে রেজোনেটিং স্ট্রাকচার, তাদের এনার্জি ভ্যালুগুলো প্রায় সমান। তো কি করে আমরা বুঝবো যে কোনটা স্টেবল রেজোনেটিং স্ট্রাকচার হবে? আর এদেরকে কি করে একটার থেকে একটাকে এক্সপ্রেস করা হচ্ছে? দেখো, ডাবল হেডেড অ্যারোর সাহায্যে যে কোনো দুটো ক্যানোনিক্যাল স্ট্রাকচারের মাঝে এই ডাবল হেডেড অ্যারো ইউজ করা হচ্ছে। সো এই রেজোনেন্স হাইব্রিড যে স্ট্রাকচার, তার স্টেবিলিটি কিসের উপর নির্ভর করছে? কোনটাকে আমরা কি করে বুঝবো যে কোনটা মোস্ট স্টেবল হাইব্রিড? তার জন্য কি, নন পোলার যে মলিকিউলগুলো তারা সবসময় বেশি স্টেবল হবে, অর্থাৎ আধান যুক্ত নয়, নন পোলার যে মলিকিউল তারা বেশি স্টেবল হবে। যে অনেকগুলো স্ট্রাকচার আমরা ড্র করতে পারবো, যখন দেখবো যে কোনো জায়গায় আধান রয়েছে, হচ্ছে কোনো জায়গায় আধান নেই। যখন আধান নেই, সেই নন পোলার মলিকিউলগুলো বেশি
স্টেবল হবে। আর যত বেশি সংখ্যক কোভ্যালেন্ট বন্ড হবে সেই স্ট্রাকচারে তত স্টেবল হবে। ক্যানোনিক্যাল ফর্ম হ্যাভিং নেগেটিভ চার্জ অন ইলেকট্রোনেগেটিভ, অর্থাৎ তড়িৎ ঋণাত্মক মৌলের উপরে নেগেটিভ চার্জ হলে এবং ইলেকট্রোপজিটিভ বা কম ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের উপর পজিটিভ চার্জ হলে সেটা সবচেয়ে স্টেবল মলিকিউল হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ স্টেবিলিটি অফ রেজোনেন্স হাইব্রিড হলো কিসের আধানবিহীন হতে হবে, অধিক সংখ্যক সমযোজী বন্ধন হতে হবে, বিভিন্ন রেজোনেটিং স্ট্রাকচারগুলোর মধ্যে সবচেয়ে বেশি স্টেবিলিটি যে স্ট্রাকচারটা পাবে তার মধ্যে কি কি কোয়ালিটিস থাকতে হবে, সেটা মোরাললেস আধানবিহীন হলে সবচেয়ে বেশি স্টেবল হবে, অর্থাৎ নন পোলার হতে হবে, অধিক সংখ্যক সমযোজী বন্ধন তার মধ্যে থাকতে হবে, আর নেগেটিভ চার্জ আর পজিটিভ চার্জ যখন থাকবে তখন নেগেটিভ চার্জটা যেটা ইলেকট্রোনেগেটিভ পরমাণু থাকবে ওই অণুর মধ্যে তার উপরে, এবং পজিটিভ চার্জটা যে ইলেকট্রোপজিটিভ অ্যাটম অথবা কম ইলেকট্রোনেগেটিভ অ্যাটম তার উপরে থাকবে। নেক্সট কোয়েশ্চেন আরাইজ, হোয়াট ইজ রেজোনেন্স এনার্জি? রেজোনেন্সিং স্ট্রাকচার এর মধ্যে সবচেয়ে সুস্থিত যে গঠন আর রেজোনেন্স হাইব্রিড তার মধ্যে যে এনার্জির যে ডিফারেন্স, শক্তির পার্থক্য, তাকে বলা হচ্ছে, অর্থাৎ একে কিলো ক্যালোরি পার মোল অথবা কিলোজুল পার মোল ইউনিটে প্রকাশ করা হচ্ছে। এখন কোয়েশ্চেন নাম্বার 1, all the CLO bond distances in ClO4 minus are 144 picometer. Explain. অর্থাৎ ClO4 মাইনাস এই আয়নটার সমস্ত ClO বন্ড ডিস্টেন্স হচ্ছে, তার বন্ড ডিস্টেন্স হচ্ছে 144 পিকোমিটার। এর মানে কি? এর অর্থ কি সবকটাই একই বন্ড, অর্থাৎ সবকটাই সিঙ্গেল বন্ড বা সবকটাই ডাবল বন্ড বা সবকটাই ট্রিপল বন্ড, তা কি? তো এর রেজোনেটিং স্ট্রাকচার্স গুলো ড্র করে, লুইস স্ট্রাকচার্স গুলো ড্র করে, যেগুলো আমরা রেজোনেটিং স্ট্রাকচার বলবো, আমরা সেটা ক্লিয়ারলি বুঝতে পারবো। ClO4 মাইনাসের যে প্যারেন্ট স্ট্রাকচারটা আমি নিচ্ছি, স্টার্টিং স্ট্রাকচার, সেখানে ClO4 এ একটা সিঙ্গেল বন্ড আর অপর তিনটে ডাবল বন্ড রয়েছে। এখন হাউ টু ড্র রেজোনেটিং স্ট্রাকচার্স, আগে তাহলে আমরা সেটা ডিসকাস করে নিই, তাহলে এটা সুবিধা হবে। Steps are as follows. First of all, draw Lewis structure. Lewis structure draw করতে হবে। Next, to see for possibility to move around electrons, অর্থাৎ দেখতে হবে যে ইলেকট্রনগুলিকে মুভ করা যায় নাকি। Number 3, keep all atoms in same place. সমস্ত অ্যাটমগুলো একই জায়গায় থাকবে। Fulfilling octet, maintaining same net balance of formal charge. Formal charge নেট ফর্মাল চার্জ যেটা, অর্থাৎ প্লাস মাইনাস যা হোক, +2 -2 -3 0 ইত্যাদি করে নেট যে ফর্মাল চার্জ হবে সেটা যেন সেম থাকে। তাহলে করতেটা কি হবে? হোয়াট আর দ্য চেঞ্জেস, কি করে আমরা ড্র করবো? তাহলে উই নিড টু চেঞ্জ লোন পেয়ার্স টু বন্ড পেয়ার্স অ্যান্ড ভাইসি ভার্সা, অর্থাৎ লোন পেয়ার গুলোকে বন্ড পেয়ারে নিতে হবে আর কিছু বন্ড পেয়ার গুলোকে লোন পেয়ারে নিতে হবে। তার মানে ইলেকট্রন গুলো কি হবে আর একটা জায়গায় আবদ্ধ নেই, দে আর গেটিং ডিলোকালাইজড। তাহলে ClO4 মাইনাসের ক্ষেত্রে কিভাবে আমরা রেজোনেটিং স্ট্রাকচার গুলো পাবো? প্রথম স্ট্রাকচার যেখানে Cl তিনটে অক্সিজেনের সাথে ডাবল বন্ডেড আর একটার সাথে একটি অক্সিজেনের সাথে সিঙ্গেল বন্ড, এভাবে প্রত্যেকে তাদের অক্টেট ফুলফিল করেছে। মাইনাস চার্জ ইজ অন অক্সিজেন, সো অক্সিজেন এর উপর মাইনাস চার্জ। এবারে কি করলে বাকি রেজোনেটিং স্ট্রাকচার গুলো পাবো? এই যে লোন পেয়ার আর বন্ড পেয়ার এদের মধ্যে ইন্টারচেঞ্জিং হবে। তো ফার্স্টে দেখো এখানে একটা লোন পেয়ার শিফট করে এখানে চলে যাচ্ছে এবং একটা বন্ড পেয়ার লোন পেয়ারে কনভার্টেড হচ্ছে।
নেক্সট কি হচ্ছে, এই যে বন্ড পেয়ারটা রয়েছে, তাহলে এখানে আমরা একটা সিঙ্গেল বন্ড পেলাম ClO, আর এখানে ClO একটা ডাবল বন্ড পেলাম। এইগুলো এই ইলেকট্রনের লোন পেয়ার টু বন্ড পেয়ার কনভার্সনের ফল। নেক্সট কেসে দেখো আমরা কি করছি, এই নেগেটিভ চার্জটা ওয়ান সেকেন্ড এখানে নিউট্রালাইজ হয়ে যাচ্ছে এবং এই বন্ড পেয়ারটা আবার এখানে লোন পেয়ারে কনভার্ট হচ্ছে। সো তাহলে কি হচ্ছে, ClO আবার বন্ড হচ্ছে, ডাবল বন্ড হচ্ছে এবং এই ClO সিঙ্গেল বন্ড হচ্ছে। নেক্সট দেখো এখান থেকে আবার লোন পেয়ার শিফট হয়ে এখানে যাচ্ছে এবং এখান থেকে বন্ড পেয়ার শিফট হয়ে লোন পেয়ারে কনভার্ট হচ্ছে। তাহলে এইভাবে আমরা ডিফারেন্ট স্ট্রাকচারস পাচ্ছি এবং দেখতে পাচ্ছি যে ClO ডাবল বন্ড, Cl আর O এর মধ্যে যে ডাবল বন্ড, সেটা ফাইনালি সবকটা ClO যে বন্ড তার মধ্যে একবার করে সেই ডাবল বন্ডটা তৈরি হচ্ছে। তাহলে এই যে অ্যারো, ডাবল হেডেড অ্যারো, এটা দিয়ে কি বোঝাচ্ছে? এটা দিয়ে কোনো ইকুইলিব্রিয়াম, কোনো সাম্য, কোনো ইন্টারচেঞ্জিং ব্যাপার বোঝাচ্ছে না। এটা দিয়ে জাস্ট বোঝাচ্ছে যে হাউ মেনি স্ট্রাকচার্স উই ক্যান ড্র, কতগুলো লুইস স্ট্রাকচার আমরা ড্র করতে পারছি। শুধু সেই নাম্বারটাই, এর যে স্ট্রাকচার এখান থেকে এটা, এখান থেকে এটা, এইভাবে ড্র করতে পারছি, শুধু সেটাই শো করছে। এটা কোনো ইন্টারচেঞ্জ, এটা কোনো সাম্য ইত্যাদি বোঝাচ্ছে না। সো দ্য প্রবাবল হাইব্রিড স্ট্রাকচার কি হবে, যেখানে আমরা দেখব যে প্রত্যেকটা ClO যে বন্ড তার মধ্যে এভাবে রেজোনেটিং স্ট্রাকচার করতে করতে দেখব সবার মধ্যে একবার করে ডাবল বন্ড চলে আসছে। সো দ্য হাইব্রিড স্ট্রাকচার হচ্ছে এমন হবে যেখানে প্রত্যেকটা ClO বন্ড লেংথ সমান হবে, অর্থাৎ সবাই একবার করে ডাবল বন্ড নেচার পেয়েছে। তাহলে এক্ষেত্রে কি হবে, বন্ডটা কি হবে, সিঙ্গেল বন্ড হতে পারে, ডাবল বন্ডও হতে পারে। তো বেসিক্যালি এই বন্ড লেংথের ভ্যালুটা হবে 1.5 বন্ড, অর্থাৎ সিঙ্গেল বন্ডও নয়, ডাবল বন্ডও হয়। ইটস আ হাইব্রিড বিটুইন দেম, হাইব্রিড অফ দেম। So we move for the next question. Question is, all the CO bond lengths in CO3 2- are equal in length. So ফার্স্টে আমাদের কি করতে হবে, আমরা স্টেপস ফলো করব। লুইস ডট আঁকবো, তার জন্য আঁকতে গেলে এর আর একটা ইজি ওয়ে হচ্ছে, এখানে হাইব্রিডাইজেশন বের করে তার ট্রায়াগোনাল প্ল্যানার ইত্যাদি আমরা বের করেছি। তো সেখানে আমরা দেখতে পাবো যে বন্ড লেংথ গুলো ইকুয়াল হওয়াই উচিত। তো প্রথমে CO3 2- এর আমরা যে লুইস স্ট্রাকচার করব, সেখানে দেখব C অক্সিজেন, কার্বন আর অক্সিজেনের মধ্যে একটা ডাবল বন্ড আর বাকি দুটো অক্সিজেন সিঙ্গেল বন্ডে অ্যাটাচড। তাহলে ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন উইল বি লাইক দ্যাট। আমার আগের ভিডিওতে দেখবে যে আমরা লুইস ডট স্ট্রাকচার ড্র করতে শিখেছি। সেখান থেকে আমরা নেক্সট যে স্ট্রাকচারে যাব, সেখানে দেখব লোন পেয়ার আর বন্ড পেয়ার ওই আগের মতোই দেখব। এই লোন পেয়ার বন্ড পেয়ারে কনভার্টেড হলো, এই বন্ড পেয়ারটা আবার লোন পেয়ারে কনভার্টেড হলো। সো এমনি করে আমরা তিনটে স্ট্রাকচার পেলাম। তাহলে যে অরিজিনাল স্ট্রাকচারটা হবে সেটা কি হবে, অরিজিনাল স্ট্রাকচারটা হচ্ছে CO যে বন্ডগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটে স্ট্রাকচারে প্রত্যেকটা CO বন্ড একবার করে ডাবল বন্ড নেচার পাচ্ছে। তাহলে যে রেজোনেন্স হাইব্রিড হবে এমন যেখানে সমস্ত CO বন্ডগুলি neither will be a single bond nor will be a double bond, that single bond or not double bond or not. So it will be a bond between single and double.
So the next question will be, draw the resonating structures of SO4 2 minus. SO4 2 minus আমরা লুইস ডট স্ট্রাকচার করে ফর্মাল চার্জকে প্রাধান্য দিয়ে অর্থাৎ মিনিমাম ফর্মাল চার্জ কনসেপ্টে গিয়ে আমরা SO4 2 মাইনাসের যে স্ট্রাকচার পাবো সেখানে প্রত্যেকটা পরমাণুর অক্টেট ফুলফিল এবং SO এই যে দুটো ডাবল বন্ড এবং দুটো সিঙ্গেল বন্ড দেখতে পাবো। তো এখানে কি হবে, প্রত্যেকটা ডাবল বন্ড ফার্স্টে আমরা এই ডাবল বন্ডটাকে কনস্ট্যান্ট রেখে ফিক্সড রেখে এই ডাবল বন্ডের বন্ড পেয়ার ইলেকট্রনকে মুভ করাচ্ছি। তো সেখান থেকে আমরা দেখছি 1 2 3 স্ট্রাকচারস আমরা পাচ্ছি। এই ডাবল বন্ডকে কনস্ট্যান্ট রেখে বাকিটা মুভ করাচ্ছি। আবার দেখো তিনটে স্ট্রাকচার পাওয়ার পরে নেক্সট দেখো আরো তিনটে স্ট্রাকচার আমরা পাবো। কিভাবে না এই লোন পেয়ার আর বন্ড পেয়ার কিভাবে মুভ করছে সেটা আরো ডিটেলে আমি বলছি। দেখো প্রথমে ফার্স্ট এর স্ট্রাকচারটা আমরা দেখেছি, সেখানে অক্সিজেনের যে লোন পেয়ার সেই লোন পেয়ার এখানটা বন্ড পেয়ার তৈরি করছে এবং এই বন্ড পেয়ার লোন পেয়ারে কনভার্টেড হচ্ছে। নেক্সট ক্ষেত্রে যেটা বন্ড পেয়ার হয়ে আগে ছিল সেটা লোন পেয়ারে হচ্ছে কনভার্টেড হচ্ছে এবং তখন সালফারের অক্টেট ফুলফিল রাখার জন্য এই অক্সিজেনের সাইডের যে লোন পেয়ার সে আবার ব্যাক করে আবার সে বন্ড পেয়ার তৈরি করছে। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা পরমাণুর অক্টেট কিন্তু ফুলফিল রয়েছে এবং অক্টেটকে ফুলফিল্ড অবস্থায় রেখে আমরা ইলেকট্রনগুলোকে মুভ করাচ্ছি। তীর চিহ্ন দিয়ে এই বন্ড এখানে ব্রেক করে লোন পেয়ার এবং এই লোন পেয়ার বন্ড পেয়ার, লোন পেয়ার বন্ড পেয়ার, বন্ড পেয়ার লোন পেয়ার, এমনি করে কনভার্ট হতে হতে আমরা 6টা ক্যানোনিক্যাল স্ট্রাকচারস পাই। সিমিলারলি 6টা স্ট্রাকচার ভালো করে দেখে নাও, নিজেরাই করবে, তীর চিহ্ন দিয়ে এইভাবে লোন পেয়ার বন্ড পেয়ার কনভার্ট করবে। নেক্সট দেখো CO2, আমরা জানি CO2 লিনিয়ার স্ট্রাকচার, যেখানে কার্বন কেন্দ্রীয় পরমাণু এবং দুটি প্রান্তীয় পরমাণু যথাক্রমে দুটি অক্সিজেন। তো প্রত্যেকটি পরমাণুরই অক্টেট পরিপূর্ণ আছে। নাম্বার 1 যে স্ট্রাকচারটা আমরা দেখছি সেখানে। তো নেক্সট কি হচ্ছে, এই ইলেকট্রন পেয়ার এই কার্বন আর অক্সিজেনের মাঝে যদি ট্রিপল বন্ড ফর্ম করে এবং অটোমেটিক্যালি এই বন্ড পেয়ার তখন এখানে এই অক্সিজেনের উপরে চলে যায়, তাহলে ফাইনালি এই অক্সিজেনটা একটা পজিটিভ আধান এবং এই অক্সিজেনটা এই ডান দিকের যে অক্সিজেনটা একটা নেগেটিভ আধান পায়। অর্থাৎ ট্রিপল বন্ডের CO যে বন্ডটা সেখানে যে অক্সিজেনটা থাকে সে ডাবল বন্ড পাচ্ছে এবং সিঙ্গল বন্ড অক্সিজেন যে রয়েছে যে বন্ডটা সেই অক্সিজেনটা নেগেটিভ আধান পাচ্ছে। তো এইভাবে পরের ক্ষেত্রে আবার ওই প্রান্তীয় অক্সিজেন পরমাণুটাকে ধনাত্মক আধানে আমরা দেখছি, কারণ তখন ট্রিপল বন্ড ইজ formed between this carbon and oxygen and this again become C single bond oxygen। অর্থাৎ এইভাবে আমরা তিনটে ক্যানোনিক্যাল বা রেজোনেটিং স্ট্রাকচার পাচ্ছি। সুতরাং আমাদের এক্সপেরিমেন্টাল যে ডেটা অর্থাৎ দেখা যাচ্ছে যে COর যে যদি টিপিক্যালি ডাবল বন্ড হতো তাহলে তার বন্ড লেন্থ হতো 121 পিকোমিটার, ট্রিপল বন্ড হলে 110 পিকোমিটার, কিন্তু অ্যাকচুয়ালি CO2তে দেখা যাচ্ছে 115 বা 115 পিকোমিটার, দ্যাট ইজ ইন বিটুইন ডাবল বন্ড অ্যান্ড ট্রিপল বন্ড। তাহলে এই রেজোনেটিং স্ট্রাকচারের জন্য, রেজোনেন্সের জন্য, অর্থাৎ ইলেকট্রনগুলো যেহেতু ডিলোকালাইজড হয়ে যাচ্ছে, তাই জন্য প্রত্যেকটা CO বন্ড কেউই কিন্তু পারফেক্টলি ট্রিপল বন্ড বা পারফেক্টলি ডাবল বন্ড ক্যারেক্টার পাচ্ছে না। তারা সবাই যে ভ্যালুটা শো করছে দ্যাট ইজ ইন বিটুইন আ ট্রিপল বন্ড
and a double bond. Our next example is N2O. N2O তে নাইট্রোজেন, দুটি নাইট্রোজেন এবং একটি অক্সিজেন পরমাণু। এটা আমি তোমাদের লুইস স্ট্রাকচার ড্র করে পুরোটা একবার দেখিয়ে দিচ্ছি। এর সাহায্যে তোমরা মেমোরাইজও করতে পারবে এবং বাকি রেজোনেটিং স্ট্রাকচার ড্র করতেও ইট উইল হেল্প আ লট। সো N2O তে টোটাল ভ্যালেন্স ইলেকট্রন নাইট্রোজেনের জন্য 5টা, অর্থাৎ দুটো নাইট্রোজেন, তাই 2 into 5 10 plus 6 for which atom? Oxygen. So the total is 16 valence electrons. তো স্টেপ 1 এ আমরা কি করব, আমরা পড়েছি যে স্টেপ 1 আমাদের বলছে লুইস স্ট্রাকচার ড্র করতে। আমরা দেখো এখানে রেড কালার ইঙ্ক দিয়ে বন্ড, প্রথমে ফার্স্ট অফ অল কি তৈরি হয়, একটা করে সিগমা বন্ড, অর্থাৎ একটা করে সিঙ্গল বন্ড তৈরি হয়। সো রেড কালার ডট দিয়ে আমরা বন্ডেড ইলেকট্রনগুলোকে মিন করেছি। তাহলে ফার্স্টে NO সিঙ্গল বন্ড তৈরি হয়েছে, অ্যান্ড ইট উইল টেক 4 ইলেকট্রনস। তাহলে রেস্ট ইলেকট্রন, নাম্বার অফ রেস্ট ইলেকট্রন উইল বি 16 minus 4 12. The 12 electrons are distributed between the two terminal atoms, অর্থাৎ প্রান্তীয় দুটো পরমাণুর মধ্যে 6 6 করে 12 ইলেকট্রন আমরা ডিস্ট্রিবিউট করে দিচ্ছি ফার্স্ট। তো নেক্সট যে লুইস স্ট্রাকচার উই ক্যান ড্র, সেটা কি না, সেক্ষেত্রে কি করা যায় যে দুটো প্রান্তীয় পরমাণু থেকে দুটো করে ইলেকট্রন, যেহেতু এই সেন্ট্রাল যে নাইট্রোজেন তার অক্টেট কিন্তু ফুলফিল হয়নি, 1 2 3 4 এর মধ্যে 4টি ইলেকট্রন আছে, ইটস ল্যাকিং ফর 4। সেই বাকি 4টি ইলেকট্রন আমরা যদি প্রান্তীয় পরমাণুর একটা করে ইলেকট্রনকে ইউজ করে বন্ড তৈরি করতে পারি, তাহলে ইট উইল কমপ্লিট দ্য অক্টেট অফ দ্য 3 অ্যাটমস। সো আমরা তাই করেছি, দেখো লোন পেয়ারগুলোকে ইনকর্পোরেট করে বন্ড তৈরি করেছি দুটো NN এবং NO অ্যাটমগুলোর মধ্যে, এবং তার ফলে যে ফর্মাল চার্জগুলো আমরা পাই, প্রান্তীয় এই নাইট্রোজেনের -1, অক্সিজেনের 0 এবং সেন্ট্রাল অ্যাটমের +1। এটা খুব একটা ফেভারেবল স্ট্রাকচার হলো না, কারণ কি আমি বলেছি এর আগে স্টেবল স্ট্রাকচারের জন্য নেগেটিভ চার্জ কোথায় থাকে, যেটা মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম তার উপরে থাকে। তো এক্ষেত্রে নাইট্রোজেনের থেকে অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ, কিন্তু অক্সিজেন 0 ফর্মাল চার্জ পাচ্ছে, নাইট্রোজেন -1। সো এ স্ট্রাকচার ইজ নট ফেভারেবল অ্যাট অল। সো উই গো ফর দ্য স্ট্রাকচার, নেক্সট স্ট্রাকচার, যেখানে আমরা কি করতে পারি, এই নাইট্রোজেন থেকে আবার একটা লোন পেয়ারকে ইনকর্পোরেট করে কি করতে পারি, NN ট্রিপল বন্ড তৈরি করতে পারি। So it will give a triple bond character between 2 nitrogen, and then we again calculate the formal charge. Formal charge আমাদের কি বলছে, এই N এর formal charge 0, সেন্ট্রাল N এর formal charge +1 এবং অক্সিজেনের -1। তাহলে এক্ষেত্রে আমাদের সবকটা রুলসই কিন্তু ফুলফিলড হচ্ছে, অর্থাৎ নাইট্রোজেন, দুটো নাইট্রোজেন ও অক্সিজেনের অক্টেট ফুলফিল হয়েছে, নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ডও বেশি রয়েছে, এবং নেগেটিভ চার্জটা মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের উপর রয়েছে, পজিটিভ চার্জটা কম ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের উপর রয়েছে। সুতরাং বি স্ট্রাকচার কি ফুলফিল করছে, আমাদের যে স্টেবিলিটির রিজন ছিল রেজোনেন্স হাইব্রিডে, সেই সমস্ত রিজনগুলোকে ও ফুলফিল করছে। তাই দিস উইল বি মোস্ট স্টেবল রেজোনেন্স স্ট্রাকচার ফর N2O। তাহলে বন্ডের আকারে স্ট্রাকচারগুলোকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি দেখো।
N double bond N double bond O, N triple bond N single bond O. These two are the resonance structures of N2O. আর most stable resonance structure হবে N triple bond N single bond O. Then we go for SO3 or sulfur trioxide. সালফার ট্রাইঅক্সাইডের লুইস স্ট্রাকচার করে আমরা ইনিশিয়ালি যে স্ট্রাকচার বা স্টার্টিং স্ট্রাকচার যেটা পাবো সেখানে সালফার 3টে অক্সিজেন পরমাণুর মধ্যে একটির সঙ্গে ডাবল বন্ড এবং বাকি দুটির সঙ্গে সিঙ্গেল বন্ড। সো এটা বোঝাই যাচ্ছে যে একটার সঙ্গে ডাবল বন্ড মানে বাকি দুটোর সঙ্গে ডাবল বন্ড অবশ্যই নিশ্চয়ই কখনো না কখনো করেছে। সো ফর দ্য ফার্স্ট স্ট্রাকচার we get 3 resonating structures. কিভাবে হচ্ছে আবার একবার এটা আমি একটার ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি। Nothing like harder. It will make lone pair. It will make a bond pair. It will make a lone pair, and to maintain the fulfill the octet of S, it will make a bond pair. So these three are the resonating structures for this Lewis structure. এরপরে যদি আমরা অ্যাজাম্পশন নিই, আমরা অ্যাজাম্পশন নেব, কেন নেব? আমরা ফর্মাল চার্জ ক্যালকুলেট করে দেখব যে আগের থেকে বেশি স্টেবল স্ট্রাকচার আমরা পাবো দিস ওয়ান। কেন না এখানে সালফারের মাথায় +1 এবং যে অক্সিজেন গুলো আছে তাদের ক্ষেত্রে দুটির মাথায় 0 এবং একটির মাথায় -1। তাহলে ফর্মাল চার্জ ক্যালকুলেশন আমাদের বলছে যে ফর্মাল চার্জ ক্যালকুলেশন আমাদের বলছে ফার্স্ট যে অ্যাজাম্পশন করেছি যে স্ট্রাকচারটার তার ক্ষেত্রে সেন্ট্রাল অ্যাটম সালফারে +1 এবং প্রান্তীয় পরমাণুর মধ্যে যেগুলো ডাবল বন্ডের তাদের ফর্মাল চার্জ 0, সিঙ্গেল বন্ড যেটা তার ফর্মাল চার্জ -1। তো এটা আগের থেকে বেশি স্টেবল স্ট্রাকচার। এখন এই স্ট্রাকচারকে প্যারেন্ট স্ট্রাকচার ধরে আমরা ডাবল বন্ড এবং লোন পেয়ারের মধ্যে ইন্টারচেঞ্জ দেখছি যে 3 স্ট্রাকচারস আবার আমরা পাচ্ছি। অর্থাৎ this will open up, this will make a bond pair, and this will make a bond pair, this will open up. অর্থাৎ এইভাবে আবার আমরা 3টে স্ট্রাকচার পাচ্ছি। এখন এর পরেও কি আরো স্টেবল স্ট্রাকচার আমরা পেতে পারি না? নিশ্চয়ই পারি। আমরা যদি 3টে সালফার আর অক্সিজেনে ডাবল বন্ড পুট করি অর্থাৎ ইলেকট্রনগুলোকে সেভাবেই অ্যারেঞ্জ করি তাহলে আমরা দেখব সমস্ত অক্সিজেনের মাথায় ফর্মাল চার্জ 0 এবং সালফারের মাথায়ও ফর্মাল চার্জ 0। তাহলে এটা হলো বেস্ট স্টেবল স্ট্রাকচার। সবচেয়ে বেশি স্টেবল স্ট্রাকচার রেজোনেটিং স্ট্রাকচার হচ্ছে সালফার ট্রাইঅক্সাইডের দিস স্ট্রাকচার, যেখানে সালফার 3টে অক্সিজেনের সাথে ডাবল বন্ড করে রয়েছে। থ্যাংক ইউ। তাহলে তোমরা এবার ড্র করতে পারবে রেজোনেটিং স্ট্রাকচার।